আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ঈশানস ইংলিশ কেয়ার। আজকে হচ্ছে আমরা এইচএসসির প্রোনাউন রেফারেন্স নিয়ে হচ্ছে ক্লাসটা করব। এই এক ক্লাসের মধ্যে হচ্ছে আমরা প্রোনাউন রেফারেন্সের সকল রুলস, বোর্ড প্র্যাকটিস এবং টেকনিক সবকিছু ইনশাল্লাহ শিখে ফেলবো। তো চলো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। তো সবার আগে হচ্ছে আমরা এই প্রোনাউন রেফারেন্স শেখার আগে আমাদের শিখতে হবে হচ্ছে আসলে প্রোনাউন কাকে বলে। যদিও আমাদের প্রোনাউনটা নাই, প্রোনাউনের বেসিক কিছু ধারণা নিয়ে দেন হচ্ছে আমরা প্রোনাউন রেফারেন্সে চলে যাব। তো আমরা একটু খেয়াল করি এখানে, সেটা হচ্ছে নাউন বা নাউন ফ্রেজের পরিবর্তে কি বসে বলতো? প্রোনাউন বসে। ছোটবেলা থেকে আমরা শিখছি সেটা হচ্ছে নাউন বা নাউন ফ্রেজ। আচ্ছা, নাউন ফ্রেজটা কি? সেটা হচ্ছে নাউনের সাথে যখন আমি অতিরিক্ত কিছু যুক্ত করব ওই অংশটাকে কি বলে বলতো? নাউন ফ্রেজ বলে। ওই নাউন অথবা নাউন ফ্রেজের পরিবর্তে প্রোনাউন বসে। আর পরের পয়েন্টটা হচ্ছে নাউনের রিপিটিশন অ্যাভয়েড করতে আমরা কি ব্যবহার করি? প্রোনাউন ব্যবহার করি। নাউনের রিপিটিশন মানে কি? যেমন আমি যদি এখন বলি যে মেসি ইজ দ্য বেস্ট প্লেয়ার, ফুল স্টপ, মেসি লিভস ইন আর্জেন্টিনা। বাক্যটা কি হয়েছে? না, বাক্যটা হয় নাই। কেন বাক্যটা হয় নাই? কারণ বারবার মেসি বলতেছি না। প্রথম লাইনে যেহেতু বলছি মেসি ইজ দ্য বেস্ট প্লেয়ার, তাহলে পরের লাইনে কি আবার মেসি বলার দরকার আছে? না। তার মানে ওইখানে আমার কি বলতে হবে? হি। এই যে বললাম যে মেসি ইজ দ্য বেস্ট প্লেয়ার, আর তার পরের লাইনে বললাম হি লিভস ইন আর্জেন্টিনা, তার মানে আমি কি নাউনের রিপিটিশন, পুনরাবৃত্তিটা বন্ধ করলাম না? এটাকেই বলা হয় হচ্ছে প্রোনাউন রেফারেন্স, বা এটাই হচ্ছে প্রোনাউনের মেইন কাজ। বুঝতে পারছি? আচ্ছা, নেক্সট। তারপর দেখো এখানে আমাদের ক্লাসিফিকেশন অফ প্রোনাউন, যদিও এটা আমাদের প্রোনাউন রেফারেন্সের মধ্যে কোনো প্রকার কাজে লাগবে না, তারপর হচ্ছে আমরা একটু দেখে নিই। আমাদের মূলত প্রোনাউন হচ্ছে 8 প্রকার। একটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন হচ্ছে আমাদের মূলত সাবজেক্ট আর অবজেক্ট। আমরা যে একটা বাক্যে সাবজেক্ট অবজেক্ট লিখি সেটা হচ্ছে আমার পার্সোনাল প্রোনাউন, অর্থাৎ আই, উই, শি, দে, এগুলা, আস, মি। এরপর আসি রিফ্লেক্সিভ প্রোনাউন। সেলফ যুক্ত প্রোনাউন গুলাকে বলা হয় হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। সিঙ্গুলারের ক্ষেত্রে হচ্ছে সেলফ, আর প্লুরালের ক্ষেত্রে হচ্ছে সেলফস, ভিইএস যুক্ত হয়। এরপর আসি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলা? টিএস যুক্ত, যেগুলা দিস, দ্যাট, দেস, দোস, সাথে হলো ইট। এরপর আসি ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন কোনগুলা? যেগুলো হচ্ছে অনির্দিষ্ট প্রোনাউন, অর্থাৎ যে প্রোনাউন গুলা দিয়ে নির্দিষ্ট কাউকে ডিটেক্ট করা যায় না। যেমন হচ্ছে এনি ওয়ান, এনি ওয়ান, সামওয়ান, এনিবডি, এভরিওয়ান। বুঝতে পারছি? আচ্ছা, তারপর আসি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ডাব্লিউএস যুক্ত প্রোনাউন গুলাকে কি বলে বলতো? রিলেটিভ প্রোনাউন বলে। অর্থাৎ হু, হুজ, হুজ মানে হচ্ছে যার, হু ইজ, দ্যাট, ইটিসি। এরপর আসি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ কোনগুলা? আইদার, নাইদার, ইচ, এগুলাকে বলা হয় হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। এরপর আসি ইন্টিগ্রেটিভ প্রোনাউন। ইন্টিগ্রেটিভ প্রোনাউন সেম, ডাব্লিউএইচ। তাহলে বলতে পারো যে ভাইয়া তাহলে পার্থক্যটা কি? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউনের মধ্যে পার্থক্য হচ্ছে রিলেটিভ প্রোনাউন হচ্ছে অ্যাসার্টিভ বাক্যের মাঝে বসে। রিলেটিভ গুলা কি? অ্যাসার্টিভ বাক্যের মাঝে বসে, যেমন আই নো হু ইউ আর। আর ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে ইন্টারোগেটিভ বাক্যের শুরুতে বসে। হু আর ইউ। ঠিক আছে, আমি বলি না ওয়েট এ মিনিট, হু আর ইউ। ঠিক আছে, এইটাই আর কি, ইন্টারোগেটিভ বাক্যের শুরুতে বসে, এটা হচ্ছে পার্থক্য। ঠিক আছে, এরপরে রিসিপ্রোকাল প্রোনাউন। দুইটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন একত্রে কি হয় বলতো? রিসিপ্রোকাল প্রোনাউন হয়, যেমন ইচ আদার, ওয়ান অ্যানাদার। বুঝতে পারছি? আচ্ছা, এই হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন অফ প্রোনাউন। ওকে, নেক্সট। চলো এবার আস্তে আস্তে হচ্ছে আমরা আমাদের প্রোনাউন রেফারেন্সে চলে যাই। প্রোনাউন রেফারেন্সটা আসলে কি সেটা হলো, আবারও সেম, রিপিটেশন অফ নাউন অ্যাভয়েড করতে আমরা কি ব্যবহার করি বলতো? প্রোনাউন ব্যবহার করি। কিন্তু ওই প্রোনাউন দ্বারা যদি নাউন স্পষ্ট না হয় সেই ক্ষেত্রে আমাদের ওইখানে কি বসবে? নাউনই রিপিট করতে হয়। এই যে প্রোনাউনের যে সঠিক ব্যবহার, এটাকে কি বলে? প্রোনাউন রেফারেন্স বলে। এগুলা কিচ্ছু লেখা দরকার নাই, আমার কথা শোনো। প্রোনাউন রেফারেন্সের টার্ম দুইটা। একটা হচ্ছে যদি আমার আগে একটা একদম শর্টকাট ট্রিক্সই বলে দিই, মানে এই একটা কথা শুনলে প্রোনাউন রেফারেন্স তোমার 50% কমপ্লিট। সেটা হলো আগের বাক্যে, দেখো প্রোনাউন রেফারেন্স সবসময় ডিপেন্ড করে তার আগের বাক্যটা কেমন, পুরোপুরি ডিপেন্ড করে তার আগের বাক্যের উপর। আগের বাক্যে যদি একটা নাউন থাকে তাহলে পরের বাক্যে হবে তার প্রোনাউন। কি বলছি? আগের বাক্যে একটা নাউন থাকলে পরের বাক্যে হবে তার প্রোনাউন। আর আগের বাক্যে যদি দুইটা নাউন থাকে তাহলে পরের বাক্যে হবে নাউন। ওকে, এটা উদাহরণ দিয়ে বুঝাই। একটু আগে যে উদাহরণটা দিচ্ছি এইটা এখানে কোথাও লেখা নাই, কিন্তু এইটা হচ্ছে মেইন হ্যাক্স। যেমন মেসি ইজ দ্য বেস্ট প্লেয়ার, ফুল স্টপ, মেসি লিভস ইন আর্জেন্টিনা। আচ্ছা, তাহলে ঝামেলা কোথায়? মেসিতে না। তাহলে আগের বাক্যে নাউন কয়টা আছে বলতো? একটা, মেসি। এই জন্য আমি ওইখানে মেসির জায়গায় পরের লাইনে কি দিছি? হি। এবার আমি যদি বলি যে যদি এখানে বলি এরকম যে, ধরো একদম ক্লিয়ারলি বললাম যে মেসি অ্যান্ড ঈশান আর টু গুড প্লেয়ার্স।
হি লিভস ইন আর্জেন্টিনা। এখন এই হিটা কি ক্লিয়ার করা আছে? তার মানে হিটাকে আমার নাউন আকারে লিখতে হবে না, কারণ আগের বাক্যে কি আছে, মেসি ঈশান, দুইটা নাউন আছে। তার মানে এখন আমার এখানে কি করতে হবে, এইখানে প্রোনাউন লিখলে হবে না, এইখানে ক্লিয়ার করতে হবে মেসি লিভস ইন আর্জেন্টিনা। তার মানে দেখো আমি যে টার্মটা একটু আগে বলছি, আগের বাক্যে একটা নাউন মানে পরের বাক্যে প্রোনাউন, আগের বাক্যে দুইটা নাউন মানে পরের বাক্যে নাউন। বুঝছো? এই যে ঘটনা, এই দুইটা টার্মকেই বলা হয় হচ্ছে প্রোনাউন রেফারেন্স, অর্থাৎ একটা বাক্যের মধ্যে প্রোনাউনের সঠিক ব্যবহার। সেটা নাউন, যদি বাক্যে প্রোনাউন থাকে সঠিকভাবে নাউন লিখবো, যদি বাক্যে নাউন থাকে ওটাকে সঠিক করে প্রোনাউন লিখবো। বুঝতে পারছো? ওকে, তো এই জিনিসটা এখানে বলছি। আচ্ছা, তো এখন সরাসরি হচ্ছে যে অ্যান্টিসিডেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। প্রোনাউন রেফারেন্সের সাথে অ্যান্টিসিডেন্ট কথাটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড। অ্যান্টিসিডেন্টটা কি? দেখো এই যে কেবল যেটা বললাম যে আগের বাক্যে নাউন অথবা নাউন ফ্রেজ অনুযায়ী যদি পরের বাক্যে প্রোনাউন ব্যবহার করা হয়, অর্থাৎ আমি যে নাউনটার জন্য প্রোনাউনটা লিখতেছি ওই নাউনটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। কি বলছি? যে নাউনটার জন্য প্রোনাউন লিখতেছি ওইটা কি বলতো? অ্যান্টিসিডেন্ট। সেটাকে কি বলে? অ্যান্টিসিডেন্ট বলে। যেমন বললাম ঈশান ইজ এ গুড টিচার, হি টেকস ক্লাসেস রেগুলারলি। আমাকে বলো তো এখানে প্রোনাউন কোনটা? হি না? আচ্ছা, এই হিটা কোন নাউনের জন্য হয়েছে বলতো? ঈশানের জন্য হয়েছে না? এই হিটা দিয়ে কাকে বুঝাইছে? ঈশানকে বুঝাইছে না? তাহলে ঈশানটাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট। বুঝছো কি বলছি? আচ্ছা, আরো একটা অ্যান্টিসিডেন্টের পার্ট আছে খুব গুরুত্বপূর্ণ, যেটা ভার্বের সাথে কানেক্টেড। আবার রিলেটিভ প্রোনাউন, বলো তো রিলেটিভ প্রোনাউন কোনটা? রিলেটিভ প্রোনাউন কোনটা? WH, যদি মাঝে বসে। তো রিলেটিভ প্রোনাউনের আগের নাউন অনুযায়ী যদি পরের ভার্ব হয়, সেই আগের নাউনটাকে কি বলে বলো তো? অ্যান্টিসিডেন্ট। খেয়াল করো, আই নো এ ম্যান হু এম ইজ আর ভেরি গুড। এখানে কোন ভার্বটা হবে? এইখানে কোন ভার্বটা হবে তা ডিপেন্ড করবে হচ্ছে হু এর আগে কি আছে। হু এর আগে এ ম্যান আছে না? এ ম্যান কি থার্ড পারসন সিঙ্গুলার না? এ ম্যান কি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এম হবে, ইজ হবে নাকি আর হবে? বলতো ইজ হবে অবশ্যই। তার মানে এই যে, যেহেতু আমি এই যে ইজটা এ ম্যানের জন্য লিখছি, তার মানে এ ম্যানটা হচ্ছে এই বাক্যের অ্যান্টিসিডেন্ট। এই আচ্ছা, এখানে ইজটাকে আয়ের জন্য লিখছি না এ ম্যানের জন্য লিখছি? এ ম্যানের জন্য লিখছি না? তার মানে দেখো এখানে কিন্তু দুইটা ছিল। প্রথম অংশে কয়টা ছিল? দুইটা ছিল, একটা আই একটা এ ম্যান। কিন্তু অ্যান্টিসিডেন্ট কোনটাকে বলবো? আইটাকে বলবো না, অ্যান্টিসিডেন্ট বলবো হচ্ছে এ ম্যান, কারণ ওর অনুযায়ী কি হয়েছে? ভার্বটা হয়েছে। বুঝছি সবাই? আচ্ছা, নেক্সট। তো চলো আমরা ওই যে একটু আগে যেটা, দেখো একটা খুব কনফিউজিং একটা গোলক ধাঁধার মতো কোশ্চেন দিছি। যেমন দেখো, মেসি এন্ড নেইমার আর টু প্লেয়ার্স, হি ইজ এ গুড প্লেয়ার বাট হি ইজ এ ব্যাড প্লেয়ার। এখন কথা হচ্ছে এইখানে কোনটা ভালো আর কোন প্লেয়ারটা খারাপ, এটা কি ক্লিয়ার করে বলা আছে? না। তার মানে এখানে হচ্ছে তোমার এই যে দুইটা প্রোনাউনকে আমি এখানে লিখতে পারবো, এখানে কি প্রোনাউনটা অস্পষ্ট, তাই এই দুটোতেই আমার কি লিখতে হবে বলতো? নাউন লিখতে হবে। যেহেতু আমি আর্জেন্টিনার সাপোর্টার, তাহলে আমি এখানে অবশ্যই কি লিখবো? এখানে ক্লিয়ার করতে হবে মেসি ইজ এ গুড প্লেয়ার বাট নেইমার ইজ এ ব্যাড প্লেয়ার। থাক, নেইমারটা না পুরোপুরি না লিখে কষ্ট দিয়ে লাভ নেই। ঠিক আছে, বুঝতে পারছি? অর্থাৎ এই যে একটু আগে যে ঘটনাটা বললাম, যে আগের বাক্যে দুইটা নাউন ছিল, আগের বাক্যে কয়টা নাউন ছিল? দুইটা। এই জন্য আমি পরের বাক্যে প্রোনাউন লিখতে পারবো না, পরের বাক্যে কি লেখা লাগবে? নাউনই লেখা লাগবে। বুঝছো? আর যদি এখানে লিখতাম যে মেসি ইজ এ প্লেয়ার, হি ইজ এ গুড প্লেয়ার, তখন আবার হি লিখতে পারতাম। ওকে, চলো এখন ডিরেক্ট নিয়মে চলে যাব। চলো, আমাদের বেশ কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো ইনশাল্লাহ হুবহু পরীক্ষায় আসবে। ঠিক আছে, তো প্রথমটা কি? সিঙ্গুলার সাবজেক্ট থাকলে সিঙ্গুলার প্রোনাউন, প্লুরাল সাবজেক্ট থাকলে প্লুরাল প্রোনাউন। খেয়াল করো, ইনকারেক্ট ভার্সন তোমরা যখন পরীক্ষায় লিখবা, পরীক্ষায় কিভাবে লিখতে হয় সেটা আমি বোর্ড প্র্যাকটিসে দেখাই দিব, সমস্যা নেই। আজকে ক্লাসে বোর্ড প্র্যাকটিস করাবো, একটা দুইটা অবশ্যই করাবো, মানে বোর্ড সলভ হয়ে যাবে। আচ্ছা, তো ইনকারেক্ট ভার্সনটা দেখো, women are nowadays as important as men in society, she constitutes nearly half of the total population। আচ্ছা, women ইএন আছে না এএন আছে? ইএন আছে। আমরা জানি হচ্ছে WAMAN, এটা সিঙ্গুলার না? এটা হচ্ছে সিঙ্গুলার। আর এই ওয়েমেনেস প্লুরালি কিন্তু কি বলতো? MEN। আচ্ছা, তাহলে ও বলছে এখানে যে সমাজে অর্ধেক সংখ্যা নিয়ে কারা আছে? ওয়েমেন আছে। তাহলে পরবর্তীতে এখানে কি শি কখন হবে? ওয়েমেন তো প্লুরাল, তাহলে আমার সেটা ভুল আছে না? এটা আমার সঠিকভাবে কি দিয়ে লিখতে হবে না? এখন এখানে স্যার আরেকটা কথা আছে, সেটা হচ্ছে সে তো থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে কি ভার্বের সাথে কি করছো? এস বাই এস দিছো। এখন দে লিখলে কি ভার্বের সাথে এস বাই এস হবে? হবে না। তার মানে আমার ভার্ব সহ চেঞ্জ করতে হবে। সঠিক লেখা সিস্টেম কি জানো? যেখানে তোমার প্রোনাউন মানেই হচ্ছে তোমাকে একটা ভুল প্যাসেজ, একটা প্যাসেজের মধ্যে যে কোনো 5টা জায়গায় ভুল দিবে,
তোমার সঠিকটা লিখতে হবে 5টা খুঁজে। তার মানে এই সে যে কি হবে, দে না, তুমি এইটা সহ টান দিবা। বুঝছো কি বলছি? কারণ তুমি তো এই মানে এক কথা হচ্ছে যে জায়গাগুলা প্রোনাউনের ক্ষেত্রে যে জায়গাগুলো তুমি কারেকশন করছো, যে জায়গাগুলো ভুল ছিল, যে জায়গাগুলো তুমি কারেকশন করছো, ওই জায়গা সহ আন্ডারলাইন করতে হবে। বুঝছো? তাহলে সে এর জন্য কনস্টিটিউট ছিল, কিন্তু যেহেতু দে থার্ড পারসন প্লুরাল, এই জন্য কনস্টিটিউট লিখছি। বুঝছো? তার মানে এই যে এইটাকেই বলা হয়, এই যে কারেকশন করলাম, ওয়েমেন যেহেতু প্লুরাল এই জন্য আমি সি লিখতে পারবো না, দে লিখতে পারবো। এটাই হচ্ছে প্রোনাউন রেফারেন্সের একটা ব্যবহার। বুঝছি? ওকে, নেক্সট। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো মাস্কুলিন জেন্ডার। এটা হচ্ছে মাস্কুলিন বলা হয় হচ্ছে পুরুষবাচক, পুরুষবাচক বা পুংলিঙ্গ, পুরুষবাচক। আর ফেমিনাইন মানে হচ্ছে স্ত্রীবাচক। ওকে, তো মাস্কুলিন জেন্ডার হলে হি হিজ, আর ফেমিনাইন জেন্ডার মানে হচ্ছে শি বা হার। সালাম ইজ ইন ক্লাস 5 হোয়ার এজ হার সিস্টার। সালাম কি হার? সালাম কি মেয়ে? না, তার মানে বুঝাই গেছো এটা সঠিকটা কি হবে, সালাম ইজ ইন ক্লাস 5 হোয়ার এজ হিজ সিস্টার সালমা ইজ ইন ক্লাস 3। বুঝতে পারছি? ওকে, নেক্সট। আচ্ছা, নেক্সটটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট হলে অবজেক্ট পসেসিভও সিঙ্গুলার হবে, প্লুরাল সাবজেক্ট থাকলে অবজেক্ট পসেসিভও কি হবে, প্লুরাল হবে। তো সাম পিপল আর অ্যাভার্স টু ট্রাভেলিং। অ্যাভার্স টু মানে কি জানো, অনাগ্রহ, মানে আগ্রহ, মানে মানে আগ্রহ তেমন নাই আর কি, তো অনিচ্ছা এগুলা। তো সাম পিপল আর অ্যাভার্স টু ট্রাভেলিং, দিস লিমিটস হিজ ভিশন। আমি এখানে না আরো একটা হ্যাক্স বলি। ধরো আমাদের অনেকে একটা কোশ্চেন থাকে যে স্যার প্যাসেজ যদি খুব কঠিন শব্দের হয়, চিংচাং ছুংছাং ফুংফাং দিছে, তাহলে তো আমি ধরতে, আমার ভুলগুলো ধরতে কষ্ট হয়ে যাবে। আমি তোমার একটা জিনিস বলি, আমি পড়তেছি কি প্রোনাউন রেফারেন্স না, তাহলে সেন্স খাটায় দেখো, নাউন আর প্রোনাউন ছাড়া আমার কোনো দিক দেখা সুযোগ দরকার আছে? ধরো নাউন আর প্রোনাউন ঠিক রেখে সব জায়গায় চিংচাং ফুংফাং ফুংফাং দিয়া রাখছে, হোয়াট এভার থাকুক, আমার চেঞ্জ হবে কোন জায়গায়, নাউন আর প্রোনাউন। ধরো একটা বড় প্যাসেজ, একটা কঠিন ইংরেজি ওয়ার্ডের প্যাসেজ, হুদাই তোমার ভয় দেখাবে। তোমার টার্গেট থাকবে ভাই আমার নাউন গুলো কই আছে, প্রোনাউন গুলো কই আছে, বাকি চিংচাং ফুংফাং ভার্মে যাক, ডাজেন্ট ম্যাটার, আমি নাউন আর প্রোনাউনটারে আমার কি করতে হবে বলতো, চেঞ্জ করতে হবে। বুঝছো? মানে তোমার এটা কি হবে, তোমার চিন্তাটা ছোট হয়ে আসবে, যে না রিল্যাক্স। যেমন ধরো তুমি জানো না অ্যাভার্স টু মানে কি, তুমি জানো না অ্যাভার্স টু মানে কি, তোমার জানার প্রয়োজন নাই তো, কারণ আমার টার্গেট কি অ্যাভার্স টু না, আমার টার্গেট কি বলতো, আমার টার্গেট সাম পিপল, টার্গেট সাম পিপল না, এইটা তার মানে ঝামেলা কোন জায়গায় আছে, সাম পিপলে আছে। এবং সাম পিপল কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে সাম পিপল কখনো হচ্ছে দিস লিমিট হিজ হইতে পারে নো, তাহলে এখানে কি হবে বলতো, দেয়ার। বুঝছি, যেহেতু সাম পিপল প্লুরাল। সবাই বুঝছো? আচ্ছা, তারপর আসি হচ্ছে ওয়ান। এই যে অনেকে মনে করে ওয়ানের পসেসিভ মনে হয় হিজ বা হার, যেমন একটা বিখ্যাত প্রচলিত লাইন আছে যেটা আমি এক্সাম্পলে দেই নেই, যেমন ওয়ান শুড ডু হিজ ডিউটি। আমরা মনে করি এটা মনে সঠিক না, ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি, ওয়ানের পসেসিভ কি বলতো, ওয়ানস নিজে। তো এখানে আমি একটা বোর্ড প্র্যাকটিসের লাইন দিছি থেকে প্যাসেজটা অনেক বড়, আমি এখানে একটা জিনিস বুঝাইতে চাইছি এই জন্য এটা লেখা। ধরো ওয়ান ক্যান ইনহ্যান্স নলেজ, ডট ডট দিয়ে বুঝাইছি, ধরো অনেক হাবা যাবা লেখা, অনেক কিছু ধরো লেখা, ডাজেন্ট ম্যাটার। তোমার দেখো ওয়ান দিয়ে যেহেতু শুরু হইছে, যদি ওই 4 লাইন 5 লাইন পরেও কোনো পসেসিভ আমার লিখতে হয়, তাহলে সেটা মাস্ট বি কি লিখতে হবে, ওয়ান্স লিখতে হবে। কিরকম, ধরো ওয়ান ক্যান ইনহ্যান্স নলেজ ডট ডট, মানে বাই ট্রাভেলিং ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড মাই নলেজ মে বি এনরিচড। কথা হচ্ছে ওয়ান নিয়ে যে একটা মানুষের নলেজ বাড়ে ঘুরলে, তো এরপর লাস্টে এটা বিভিন্ন জায়গায় ঘুরলে আমার নলেজ বাড়ে, আমার দিলে হবে? বলেন তো, আমার দিলে হবে না। কার নলেজ বাড়ে, যে কোনো একটা ওয়ান্স এর নলেজ বাড়ে, তাহলে এটা সঠিকটা কি লিখতে হবে, ওয়ান্স নলেজ মে বি এনরিচড। যদি এখানে শুরু হইতো আই ক্যান ইনহ্যান্স, তাহলে এখানে হইতো মাই। বুঝছো কি বলছি? এক কথা হচ্ছে হাবা জাবা বিভিন্ন লাইন থাকুক, আমার ওয়ান যেহেতু আছে আমার ওয়ান্স লিখতে হবে। বুঝছো? ওকে, তারপর আসি হচ্ছে আইদার ডট অর নাইদার ডট ডট নট থাকলে, যদি খেয়াল করো আইদার ডট ডট অর নাইদার ডট ডট নটের ক্ষেত্রে যদি দেখো, আমরা জানি এইখানে একটা নাউন বা প্রোনাউন থাকবে, এই মাঝখানে নাইদার ডট ডট নরের মাঝখানেও নাউন একটা কি বাকি থাকবে বলতো, প্রোনাউন থাকবে। তো একটা থাকবে আইদারের পরে, আর একটা থাকবে অরের পরে, আবারও একটা থাকবে নাইদারের পরে, আর একটা কি থাকবে বলতো, নরের পরে। যেমন আইদার ঈশান অর হিজ ফ্রেন্ডস, এই যে আইদারের পরে একটা আছে ঈশান, অরের পর আরেকটা আছে হিজ ফ্রেন্ডস। যেটা হোক, এখন দুইটাই যদি সিঙ্গুলার হয় তাহলে প্রোনাউনও কি হবে, সিঙ্গুলার। কিন্তু আইদার ডট ডট অর নাইদার ডট ডট নরের ক্ষেত্রে দুইটার একটা, যে কোনো একটা যদি প্লুরাল হয় তাহলে প্রোনাউনও কি হবে বলতো, প্লুরাল হবে। খেয়াল করো, এখানে আমার দুইটা এক্সাম্পল, ইনকারেক্ট ভার্সন, আইদার রহিম অর হিজ ব্রাদার। রহিমও সিঙ্গুলার, ব্রাদারও সিঙ্গুলার, তাইলে
তার মানে তার যে প্রোনাউন ওইটা কি হবে বলতো, সিঙ্গুলার হবে। তাহলে উইল বি পানিশ ফর দেয়ার, দেয়ার কি ঠিক আছে না, রহিমও সিঙ্গুলার ব্রাদারও সিঙ্গুলার, তাহলে প্রোনাউন কি হবে সিঙ্গুলার, তাহলে সঠিকটা কি হবে হিজ। বুঝছো? এবার দেখো আইদার রহিম অর হিজ ব্রাদার্স, প্লুরাল আছে না, রহিম সিঙ্গুলার থাকুক ব্রাদার্স তো প্লুরাল আছে, তার মানে এইটা প্রোনাউন কি হবে প্লুরালই হবে, তার মানে হিজ হচ্ছে এখানে ভুল, এখানে কি হবে দেয়ার। বুঝছো যে উইল বি পানিশ ফর দেয়ার গিল্ট, তাদের দোষের জন্য মানে পানিশড হবে। বুঝছো? নেক্সট দেখো এখানে একটা ভালো কথা, ব্যক্তি বা বস্তু যদি একত্রে অ্যান্টিসিডেন্ট হয় তাহলে তার প্রোনাউন সব সময় হবে কি বলতো দে। মানে দেখো দুইটা বস্তু যদি থাকে তাহলে কিন্তু তার প্রোনাউন হয় দেজ। কি হয় বলতো দেশ, এটা আমরা জানা কথা। দুইটা বস্তু একত্রে থাকলে কি হয় দেশ। দুইটা ব্যক্তি যদি একত্রে থাকে সিয়াম এন্ড ঈশান ধরো, তাহলে কি হবে বলতো দে। কিন্তু একটা ব্যক্তি একটা বস্তু তাহলে কি হবে দে। এক কথা হলো ব্যক্তি বলি দে, ব্যক্তি ঢুকছে মানে ও কখনো কি হইতে পারে না দেশ হইতে পারে না। তো আওয়ার ম্যান এন্ড ম্যাটেরিয়ালস, আমাদের মানুষ এবং জিনিসপত্র, ম্যান ব্যক্তি, ম্যাটেরিয়ালস কি বস্তু, ওয়ার সেফ, দেজ ওয়ার প্রোটেক্টেড বাই বাংলাদেশ আর্মি। এখানে কি দেশ হওয়ার সুযোগ আছে না, এখানে কি ম্যান ব্যক্তি না, তার মানে এখানে কি হবে সঠিকটা দে। আচ্ছা যদি স্যার এখানে বলেন তো তোমরা বলো আওয়ার প্রোডাক্টস এন্ড ম্যাটেরিয়ালস থাকতো, প্রোডাক্টস বস্তু ম্যাটেরিয়ালস বস্তু, তাহলে অবভিয়াসলি এখানে দেশ ঠিক ছিল। বুঝছো কি বলছি, তার মানে একটা ব্যক্তি থাকা মানে এখানে কি হবে দেশ। ওকে আচ্ছা নেক্সট দেখো সাবজেক্ট হিসেবে যদি শুধু পসেসিভ থাকে তাহলে ক্রস। আমরা জানি শুধু পসেসিভ কখনো সাবজেক্ট হইতে পারে না, কারণ আমরা জানি পসেসিভের পর সবসময় কি বসে নাউন বসে, কি বসে না সাবজেক্ট হিসেবে কি নাউন বসে, আর নাউনের আগে কি বসে পসেসিভ বসে, নাউনের আগে কি বসে অ্যাডজেক্টিভ বসে, মনে আছে? তো এখন কথা হচ্ছে সাবজেক্ট হিসেবে কখনো শুধু পসেসিভ বসতে পারে না, ওই পসেসিভের সাথে আমার অ্যাপোস্ট্রফি একটা কি যুক্ত করতে হবে, অ্যাপোস্ট্রফি এস যুক্ত করতে হবে। কেন? কারণ পসেসিভ অ্যাপোস্ট্রফি এস মানে হলো পসেসিভ প্লাস নাউন, মানে পসেসিভ প্লাস নাউনকে আমরা একত্রে কি বলতে পারি পসেসিভের সাথে কি যুক্ত করে দিতে পারি অ্যাপোস্ট্রফি। যেমন হি ইজ এট দ্য এপিসেন্টার, এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার কথা বলছে। তো এপিসেন্টার মানে হচ্ছে কেন্দ্রবিন্দু, মানে মেইন থাকে না সবাই তাকে ফোকাস করে আছে। হি ইজ এট দ্য এপিসেন্টার অফ হিজ টাইম আওয়ার ইন সাউথ আফ্রিকা অ্যান্ড ইওর হোয়াট এভার ইউর, বলছে যে সে আসলে আমাদের সময়কার মূল কেন্দ্রবিন্দু ছিল, সবার চোখের মনে ছিল, আমাদের সাউথ আফ্রিকারও ছিল তোমাদেরও ছিল, তুমি যে জায়গারই হোক। আচ্ছা এই যে আওয়ার, তাহলে এটা কি পসেসিভ প্লাস নাউন লিখতে হবে না, এই পসেসিভ প্লাস নাউনকে আমি একবারে কি লিখতে পারি আওয়ার্স। বুঝছো? আবার কি ইওর, ইওর কান্ট্রি, এটা ইওরটা কি হওয়ার কথা ছিল ইওর কান্ট্রি হওয়ার কথা ছিল, তো ইওর কান্ট্রি, ইওর কান্ট্রি পসেসিভ প্লাস নাউন, এটাকে আমি একবারে কি বলতে পারি ইয়োর্স। বুঝছো? মানে অ্যাপোস্ট্রফিটা কখন হয় যদি হচ্ছে নাম থাকে, যেমন ঈশানস ইংলিশ কেয়ার ঈশানস, আর নরমালি আওয়ার ইয়োর্স এর ক্ষেত্রে তো আমরা আওয়ার্স বলি ইয়োর্স বলি। বুঝছো? ওকে ঠিক আছে। তারপর দেখো এইটা একটু দেখো, ওই যে একটু আগে কথাটা বলছিলাম সেন্টেন্সে প্রোনাউন ব্যবহারের কারণে সেন্টেন্স অস্পষ্ট থাকলে ওই প্রোনাউনের পরিবর্তে নাউন বসবে, মানে তুমি প্রোনাউন ব্যবহার করে আর উল্টা ক্ষতি করে দিলা বুঝাই গেল না, তাহলে ওই প্রোনাউন ব্যবহার করে লাভ আছে না, ওইখানে নাউন ব্যবহার করতে হবে। চলো একটা ভেজাইল এক্সাম্পল দেখি। জামাল হ্যাড জাস্ট সেট ডাউন, সেট ডাউন মানে হচ্ছে নিচে নামানো। এই দেখো আমি তোমার জিনিস বলি, যদিও আমি সেট ডাউনটা লিখে দিচ্ছি নিচে নামানো, তোমার কি সেট ডাউন যাই না লাভ আছে? তোমার ফোকাস কই নাউন আর প্রোনাউনে। তুমি চায় থাকবা কোথায় জানো, তুমি তাকায় থাকবা জামালের দিকে, জামাল হ্যাড সেট ডাউন দ্য ওভারস্টাফ স্যান্ডউইচের দিকে, নাউন না? স্যান্ডউইচ একটা নাউন, জামাল একটা নাউন, ককরোচ একটা নাউন, তোমার ফোকাস হচ্ছে অন দ্য টেবিল, তার মানে তোমার ফোকাস এই সব শব্দে। এই সেট ডাউন ওভার স্টাফড, হি স্ম্যাশড ইট উইথ হিজ ওপেন পাম, এই যে এই দেখো এই যে এগুলা এইগুলা কিন্তু তোমার ফোকাসটা। হ্যাঁ তো যাই হোক আমি এইগুলো তোমার ফোকাস না, মানে এগুলো না দেখা ভান করে থাকতে হবে। আচ্ছা তাও দেখো জামাল হ্যাড জাস্ট সেট ডাউন দ্য ওভারস্টাফ স্যান্ডউইচ হোয়েন হি স্পটেড এ ককরোচ, মানে সে তার স্যান্ডউইচটা ওই একদম ভর্তি স্যান্ডউইচটা মানে নিচে নামায় ফেলছে যখন সে ককরোচটা দেখছে। হি স্ম্যাশড ইট উইথ হিজ ওপেন পাম বিফোর হি কুড ইট, মানে সে একদম হাত দিয়া হচ্ছে ওই ককরোচটা মারছে হাতে তালু দিয়া। এখন কথা হচ্ছে হি স্ম্যাশড ইট লেখা, এই ইটটা তুমি না হয় বুঝো, তোমার ব্রেন আছে যে তুমি বুঝছো যে সেই স্ম্যাশ তো ককরোচ মানে কি তেলাপোকা, সে তেলাপোকারই তো স্ম্যাশ করছে, স্যান্ডউইচ খাইতেছি তেলাপোকা আইছে তাহলে আমি তো তেলাপোকারই বাড়ি মারবো। তুমি বুঝো কারণ তোমার ব্রেন আছে,
ইংলিশ গ্রামারের কি ব্রেন আছে? ওর তো ব্রেন নাই, ওরে বুঝাইতে হবে না। এখন দেখো তো আগের বাক্যে কে কে নাউন আছে? আগের বাক্যে জামাল আছে, আগের বাক্যে স্যান্ডউইচ আছে, আগের বাক্যে ককরোচ আছে, আগের বাক্যে টেবিল আছে। তার মানে ইটটা যে জামাল হইতে পারে, অ্যাকর্ডিং টু ইংলিশ গ্রামার, ব্রেনলেস ইংলিশ গ্রামার, এই ইটটা জামালও হইতে পারে, ইটটা স্যান্ডউইচও হইতে পারে, ইটটা ককরোচও হইতে পারে, ইটটা টেবিলও হইতে পারে না? আগের বাক্যে একটা নাউন না, কতগুলো নাউন আছে। তার মানে পরের বাক্যে কি করতে হবে? প্রোনাউন রাখলে হবে না, কি করতে হবে? নাউন রাখতে হবে। সে আসলে কোনটাই স্ম্যাশ করছে? ককরোচটা না? তাহলে আমি এটা লিখতে পারি, সঠিকটা এখানে কোনো চেঞ্জ নেই, হি স্ম্যাশ দ্য ইনসেক্ট। ইনসেক্ট মানে কি আর কি, তুমি চাইলে এখানে লিখতে পারো হি স্ম্যাশ দ্য কি ককরোচ। বুঝতে পারছো? বুঝতে পারছো? মানে আমাকে নির্দিষ্ট করে বলতে হবে, কারণ আমার আগের বাক্যে একাধিক নাউন ছিল। ঠিক আছে, ওকে। তারপর আসে হচ্ছে, দেখো ব্যক্তি বুঝাইলে হু হয় আমরা জানি, আর বস্তু বুঝাইলে কি হয়? হুইচ বা দ্যাট হয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, দোজ যদি কখনো সাবজেক্ট হিসেবে থাকে, ঠিক আছে, তাহলে দোজের পর সবসময় কি বসে বলতো? হু বা হুইচ বসে। দেখো দোজ সাবজেক্ট হিসেবে থাকলে দোজের পর হু বা হুইচ বসবে। আচ্ছা, এটা খেয়াল করো। অটিজম ইজ এ ফিজিক্যাল, অটিজম তো বুঝো তাই না, যে বধির, প্রতিবন্ধী। তো অটিজম ইজ এ ফিজিক্যাল ডিসঅর্ডার, এটা একটা শারীরিক সমস্যা, রোগ অফ দ্য ব্রেন হু কজেস এ লাইফ লং ডেভেলপমেন্ট অফ ডিসএবিলিটি। এটার জন্য তোর একটা বিকলাঙ্গ থাকে। আচ্ছা, অটিজম কি ব্যক্তি না বস্তু? অটিজম হচ্ছে বস্তু, অটিজম তো ব্যক্তি হইতে পারে না। তাহলে অটিজম কখনো হু হবে না। এটা সঠিকটা কি? অটিজম ইজ এ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেন হুইচ অথবা দ্যাট। বুঝতে পারছো? অটিজমের জন্য তো হু লিখছে, অটিজম তো হু না। এখানে যে সঠিকটা আমার হুইচ বা দ্যাট লিখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো আরেকটা বাক্য, বড় বাক্য। দো দ্য অটিস্টিক চিলড্রেন, যাদের মধ্যে অটিজম আছে তাদেরকে আমরা বলি হচ্ছে অটিস্টিক চিলড্রেন। দো দ্য অটিস্টিক চিলড্রেন আর কোয়াইট ডিফারেন্ট, যদিও অটিস্টিক না অনেক ডিফারেন্ট, ধরো আরো ব্লা ব্লা অনেক কিছু বলা আছে। দেজ হু ওয়ার গ্রেট ইন দ্য লাইফ টাইম আর অনেস্ট। আমি বলছিলাম একটা কথা, যে দোজের পর দোজ সাবজেক্ট হিসেবে থাকলে তারপরে হু ইজ বসে। এটাকে আমি অন্যভাবে বলতে পারি, হু হুইচের পর যদি আমার টিএইচ যুক্ত কোনো প্রোনাউন লিখতে হয়, তাহলে অবশ্যই সেটা কি লিখতে হবে? দোজ লিখতে হবে। তাহলে এখানে দেজ, দেজ আছে, এটা কি হবে? হবে না। হু হুইচ আছে মানে এখানে আমার কি লিখতে হবে? দোজ। বুঝছো? দোজ হু ওয়ার গ্রেট ইন দেয়ার লাইফ টাইম ওয়ার অনেস্ট। বুঝছো? মানে এই আর কি। ওকে, নেক্সট দেখো, খুব ইম্পর্টেন্ট, প্রোনাউন রেফারেন্স ক্লিয়ার করার জন্য এটা মানে 5 স্টার, মানে এই রুলসটা 5 স্টার। আর ওই যে যেটা প্রথমে বলছিলাম, যে দেখো তিনটা নিয়ম মাস্টারপিস। একটা হচ্ছে আগের বাক্যে একটা নাউন থাকলে পরের বাক্যে প্রোনাউন। আগের বাক্যে এক, দুই নম্বর কথা, আগের বাক্যে একাধিক নাউন থাকলে পরের বাক্যে নাউন। আর 3 নাম্বার 5 স্টার হচ্ছে এই নিয়মটা, খেয়াল করো, এটা থাকবে একটা প্যাসেজ থাও মানে এটা থাকবে। সেটা হচ্ছে প্রোনাউন রেফারেন্স ক্লিয়ার করার জন্য ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের পরে আগের নাউন লিখতে হবে। একটু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের কথা বলি। ডেমনস্ট্রেটিভ মানেই হচ্ছে টিএইচ, কি বলতো? টিএইচ, অর্থাৎ দিস, দ্যাট, দিস, আর হচ্ছে দোজ। এখন ডেমনস্ট্রেটিভ হচ্ছে অ্যাডজেক্টিভও হতে পারে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হইতে পারে। এখন তুমি বলতে পারো, আমি একটা ভিডিওর মধ্যে এটা আলোচনা করছি যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মধ্যে পার্থক্য কি। বুঝো, নাউনের পরিবর্তে প্রোনাউন বসে, কোন নাউনের পরিবর্তে যদি দিস, দ্যাট, দিস, দোজ বসে, সেটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর আমরা জানি নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে না? তাহলে আমি যদি কোনো নাউনের আগে ডেমনস্ট্রেটিভ বসাই, তাহলে সেটা হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যেমন দিস ইজ মাই বুক, এখানে দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কারণ ভার্ব, দিস ইজ হচ্ছে ভার্ব, ভার্বের আগে সবসময় কে বসে? সাবজেক্ট। আর সাবজেক্ট হিসেবে কে বসে? নাউন। ওই নাউনের জায়গায় লিখছি দিস, তাহলে এই দিসটা হচ্ছে কি বলতো? প্রোনাউন। আর আমি যদি বলি দিস বুক ইজ মাইন, বুক কি নাউন না? তা নাউনের আগে সবসময় কি বসে? প্রোনাউন। তাহলে সরি, নাউনের আগে সবসময় কে বসে? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে দিস বুক ইজ মাইন, এখানে দিসটা কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তো এবার তার মানে একটা জিনিস মাথায় রাখো, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ লেখছি মানেই তারপরে অবশ্যই কারে রাখা লাগবে? নাউন রাখা লাগবে না? যেমন দিস বুক ইজ মাইন, এই দিসটা আমি তখনই লিখতে পারবো যখন এই দিসের পরে কি লিখতে পারবো? বুক লিখতে পারবো। তার মানে এই কথাটা এটা। এখন কথা হচ্ছে এইখানে রুলসটা কি, প্রোনাউন সবসময় ডিপেন্ড করতেছে কার উপর জানো? আগের বাক্যের উপর। তাহলে আমি যখন দিসটা লিখতেছি আমার একটা ডিমান্ড আছে না, যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ লিখছি মানে তো একটা নাউন বসানো লাগবে। এই নাউনটা কই থেকে কালেক্ট করব? আগের বাক্য থেকে। কিরকম?
এইটা এখানে বলছি প্রোনাউন রেফারেন্সটা ক্লিয়ার করার জন্য ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের পরে আগে নাউন লিখতে হবে। এটা দেখো আগে এই এক্সাম্পলটা বুঝাই। এ ম্যান হ্যাজ টু ফেস ইননিউমারেবল ব্যারিয়ার্স। ইননিউমারেবল মানে হচ্ছে অসংখ্য, আর ব্যারিয়ার্স মানে হচ্ছে বাধা। তো বলছে এ ম্যান হ্যাজ টু ফেস ইননিউমারেবল ব্যারিয়ার্স ইন হিজ লাইফ, তার জীবনে সে অসংখ্য বাধা ফেস করে। সামটাইমস হি ক্যান ওভারকাম দোজ বাট সামটাইমস হি ফেলস টু কমপ্লিট দেম। বলছে যে একটা মানুষ তার জীবনে অনেক বাধা ফেস করতে হয়, মাঝে মাঝে সেগুলা সে ওভারকাম করতে পারে, মাঝে মাঝে পারে না। আচ্ছা, হি ক্যান ওভারকাম দোজ, এটা দোজটা মাঝখানে আছে না, দোজ মাঝখানে আছে। আর একটা ট্রিক শিখাই দিই, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ তখনই হবে যখন ওই টিএসটা মাঝখানে থাকবে। দোষটা মাঝে আছে, একটু ফাঁকা ফাঁকা লাগতেছে না? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি শুধু শুধু বসতে পারে না, তারপরে একটা কি লেখা লাগবে বলতো, নাউন লিখতে হবে। আমি আবার দেখো প্রোনাউনের সবচেয়ে বড় স্ক্যাম কোনটা জানো? হুট করে তুমি পড়ো, মনে হবে সঠিক। কিরকম? এ ম্যান হ্যাজ টু ফেস ইনএভিটেবল ব্যারিয়ার্স ইন লাইফ, একটা মানুষ তার জীবনে অনেক বাধার সম্মুখীন হয়, সামটাইম মাঝে মাঝে সে কিছু বাধা ফেস করে। দেখো তোমার কিন্তু মনেই হবে না এখানে ভুল আছে। হি ক্যান ওভারকাম দোজ বাট সামটাইমস হি ফেলস টু কমপ্লিট দেম। তোমার কি মনে হচ্ছে কোনো ভুল আছে? মনে হচ্ছে না যে ঠিক আছে? না, এই দোষটা আসলে কি বলতো, মাঝে মাঝে সে কিছু ওভারকাম করে। এই কিছুটা কি বলতো, বাধার কথা বুঝাইছে না? মাঝে মাঝে সে কিছু কি ফেস করে, মানে কিছু কি পার হয়ে ওঠে, বাধা। বাধা নাউন না, এইটা এখানে লিখতে হবে, সামটাইমস হি ক্যান ওভারকাম। এই দোজের পরে এই যে নাউনটা লিখলাম, এই নাউনটা আমি কি আগের লাইনের সাহায্য নিয়ে লিখছি না? নাউনটা কই থেকে কালেক্ট করছি? আগের লাইন থেকে না? তার মানে হি ক্যান ওভারকাম দোজ ব্যারিয়ার্স। বুঝছো? বুঝতে পারছো? এটা এই যেমন এখানে দেখো, এটা একটা বড় প্যাসেজ, বোর্ড কোশ্চেন থেকে আমি দিছি। ওই যেমন ধরো দুইটা প্রফেশনের কথা বলা আছে। টিচিং ইজ এ প্রফেশন, টিচিং একটা প্রফেশন, বাট হি ওয়ান্টস টু বি, ধরো একটা মানুষ চাইতেছে যে টু লুক আফটার দেয়ার ফার্ম, যেন আমি তার ফার্মস দেখাশোনা করি, মানে খামার দেখাশোনা করি। হ্যাঁ, বাট দিস ডাজ নট ইন্সপায়ার মি মাচ। এই যে দিস ফাঁকা ফাঁকা না, কি ইন্সপায়ার করে? দিস ডেমনস্ট্রেটিভ লিখছি মানে তারপর একটা নাউন লিখতে হবে। এই যে মানে আমার টিচিং ভালো লাগে, কিন্তু কেউ একজন আমার বলতেছে তুমি তো আমার ফার্মটা দেখাশোনা করো, তাহলে এই যে দিস, এই ফার্মিং প্রফেশনটা, এটা আমার ভালো লাগে না, তাহলে আমি এই দিসের জায়গায় কি লিখতে হবে? দিস প্রফেশন বা দিস ফার্মিং। বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসি হলো দেখো 11 নাম্বার। কোন বাক্যে যদি অ্যান্টিসিডেন্ট না থাকে, আমরা অলরেডি অ্যান্টিসিডেন্ট পড়ছি, যে নাউনটার কারণে প্রোনাউনটা হয়, আগের বাক্যে যে নাউনের কারণে পরের বাক্যে যে প্রোনাউনটা হয়, আগের বাক্যে সেই নাউনটাকে কি বলে? অ্যান্টিসিডেন্ট বলে। তো কোন বাক্যে যদি অ্যান্টিসিডেন্ট না থাকে, তাইলে পরে ওই বাক্যের প্রোনাউনের পরিবর্তে নাউন বসে, নতুন করে একটা নাউন নিয়ে আসতে হয়। কিরকম? উই কল দ্য কাস্টমার কেয়ার সেন্টার বাট দে ডিড নট অ্যান্সার। আচ্ছা দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, যে উই কল দ্য কাস্টমার কেয়ার সেন্টার বাট দে ডিড নট অ্যান্সার। এই দেটাকে বলা আছে, ক্লিয়ার করে বলা আছে। দে তো কখনো কাস্টমার কেয়ার সেন্টার হইতে পারে না। আমরা তো অবশ্যই কাস্টমার কেয়ার সেন্টারের ওই যে অথরিটিকে ফোন দিছি, তাই না? বুঝো কাকে ফোন দিছি? কাস্টমার কেয়ার সেন্টার যারা ওই যে রিপ্রেজেন্টেটিভ থাকে বা অথরিটি থাকে, আমরা মানে জাস্ট প্রথম লাইনে কথা কথা বলছি, আমরা কাস্টমার কেয়ার সেন্টারে ফোন দিছি, কিন্তু সেন্টারে তো ফোন দিতে পারি না। রেসপন্সটা আসলে মানে অ্যান্সারটা করার লোক কে? এটা মানুষ না? তাহলে দেখো তো মানুষ সম্পর্কে আগে লাইনে বলা আছে না, তখন নিজে থেকে আনতে হবে যে উই কল দা কাস্টমার কেয়ার সেন্টার বাট এই ডেটা কে ছিল আসলে? দা অথরিটিস, ওইখানকার যে অথরিটিস তারা কি ওটা অ্যান্সার করেনি। বুঝছো? আচ্ছা নেক্সট দেখো, এটা একটা ইম্পর্টেন্ট। কোন সেন্টেন্সে একই জাতীয় নাউন যদি তুলনা করা হয়, এক মানে আগে পরে, তুলনা মানে কি বলতো, মস্তিষ্কে আনবা, তুলনা মানে কিন্তু দেন থাকবে। তুলনা থাকা মানে টিএইচ এন দেন আসবে। সে আমার চেয়ে লম্বা, হি ইজ টলার দেন মি, সে আমার চেয়ে ছোট, হি ইজ স্মলার দেন মি। তুলনা করার ক্ষেত্রে কি থাকবে বলতো? দেন থাকবে। সেই ক্ষেত্রে তুলনার ক্ষেত্রে না বারবার না ওই নাউনটা লেখা দরকার নেই। সিঙ্গুলারের ক্ষেত্রে লিখবা দ্যাট অফ, প্লুরালের ক্ষেত্রে কি লিখবা? দোজ অফ। আমরা জানি যে দ্যাট হচ্ছে সিঙ্গুলার আর দোজ হচ্ছে কি বলতো? প্লুরাল। কিরকম? এদিকে একটু খেয়াল করো। ইনকারেক্টে দ্য ম্যাঙ্গোজ অফ রাজশাহী। আচ্ছা আমাকে বলো তো, ম্যাঙ্গোজ অফ রাজশাহী, ম্যাঙ্গোজ কি প্লুরাল না? ম্যাঙ্গোজ কি বলতো? প্লুরাল। তাহলে দ্য ম্যাঙ্গোজ অফ রাজশাহী আর বেটার দেন দ্য ম্যাঙ্গোজ অফ সাতক্ষীরা। রিপিট হয়ে গেল না? একই তো তুলনা করছি, রাজশাহী আমের সাথে সাতক্ষীরা আম তুলনা করছি, তাহলে ম্যাঙ্গো ম্যাঙ্গো সেম হয়ে গেল না? তাহলে এখন আমরা বলো ম্যাঙ্গো যেহেতু প্লুরাল, তাহলে আমার কি দ্যাট অফ আসবে না ডোজ অফ আসবে? অবশ্যই ডোজ অফ আসবে। তাহলে এটা কিভাবে লিখতে পারি? দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী আর বেটার দেন। ঠিক এইখানে দ্য ম্যাঙ্গোস না লিখে আমি কি লিখলাম বলতো? দেন দোজ অফ সাতক্ষীরা।
একবারে, মানে আমি জাস্ট দা ম্যাঙ্গোজ এর পরিবর্তে কোন শব্দটা লিখলাম, দোজ। বুঝতে পারছো কি বলছি? ওকে, সহজ আছে। প্রোনাউন রেফারেন্স ঝামেলা কম। ভার্বের সাবজেক্ট অনুযায়ী রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। হি কিল্ড হারসেলফ, হি তো পুরুষ, হারসেলফ তো রিফ্লেক্সিভ প্রোনাউন, আমরা জানি অলরেডি শিখছি রিফ্লেক্সিভ প্রোনাউন, সেলফ যুক্ত প্রোনাউনকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। আচ্ছা আমাকে বলো তো যে হি কি কখনো হার হইতে পারে না? ভার্বের সাবজেক্টটাকে হি না, তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন ওই অনুযায়ী, তাহলে কি হবে সঠিকটা হি কিল্ড হিমসেলফ। বুঝতে পারছি? আচ্ছা এই পর দেখো ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন অলরেডি আমরা ক্লাসিফাই, ওই যে এই জন্য দেখো এইগুলা পড়াইতে হবে দেখেই সবার শুরুতে একটু ক্লাসিফিকেশন অফ প্রোনাউন পড়াই রাখছি। ওই যে পড়াইছিলাম না ইনডিফিনিট প্রোনাউন মানে কি বলতো, অনির্দিষ্ট, এনিবডি, এনিওয়ান, মানে আমি কাউকে নির্দিষ্ট করে বলতে পারছি না। তো ইনডিফিনিট প্রোনাউনের সাবজেক্ট কি বলতো, দে। আর ইনডিফিনিট প্রোনাউন কোনগুলা, সামবডি, এনিবডি। যেমন ইউ ক্যান আস্ক দ্য কোশ্চেন এনিওয়ান, তুমি যে কোনো কাউকে কোশ্চেন করতে পারো, হি উইল গিভ দ্য অ্যান্সার। হুট করে মনে হলে হয় না যে বাক্যটা সঠিক। দেখো তুমি হুট করে পড়ো ইউ ক্যান আস্ক দ্য কোশ্চেন এনিওয়ান হি উইল গিভ দ্য অ্যান্সার, তুমি কিন্তু ভুল ধরতেই পারবে না। প্রোনাউন রেফারেন্সের সবচেয়ে বড় স্ক্যাম কি জানো, সঠিকটা তো ভাই পারি, কিন্তু একটা প্যাসেজ পড়ে পাঁচটা যে ভুল বের করবা এটা বড় কাজ। বুঝছো কি বলছি? মানে তোমার কাজ হবে খুঁটায় খুঁটায় পড়বা, খুঁটায় খুঁটায় পড়বা যে ভাই ভুলে সঠিক করতে পারবো এটা সমস্যা নাই, কিন্তু আগে আমরা পাঁচটা ভুল বের করি। অনেক সময় সঠিক দেওয়া থাকে কিন্তু ওই সঠিকটা কি মনে হয় বলতো, মানে সঠিক রে ভুল মনে হয়। আবার অনেক সময় ভুল দেওয়া থাকে, ভুলটারে সঠিক মনে হয়। তো এই জন্য হচ্ছে আগে ঠান্ডা মাথায়, এই জন্য প্রোনাউন রেফারেন্সে আমি দুইটা জিনিস সবগুলো আইটেমে কি শিখাই বলতো, মানে ভুল তো দেওয়াই থাকে, সঠিকটা শিখাই। আর প্রোনাউন রেফারেন্সে হচ্ছে ভুলটাও দেখাই, ইনকারেক্টটাও দেখাই, আবার ওটা কেমনে কারেক্ট করতে হয় সেটাও দেখাই। কারণ আমার প্রোনাউন রেফারেন্সে মাথা দুই জায়গায় খাটাইতে হবে, একটা ভুল বের করার ক্ষেত্রে, সেকেন্ড হচ্ছে ভুলটাকে সঠিক করার ক্ষেত্রে। তো ইউ ক্যান আস্ক দ্য কোশ্চেন এনিওয়ান, হি, এনিওয়ান যেহেতু আছে আমরা জানি ইনডিফিনিট প্রোনাউনের সাবজেক্ট কি সবসময় দে, তাহলে এখানে কি হবে, দে উইল গিভ দ্য অ্যান্সার। বুঝছি? আচ্ছা তো দেখো এরপরে দেখো একটা বাক্যে যদি একাধিক অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে ওই প্রোনাউনের পরিবর্তে নাউন বসবে। এইটা ওই যে ঘুরে ফিরে ওই এক কথা, আগের বাক্যে দুইটা নাউন হইলে পরের বাক্যে কি নাউন। কিরকম দেখো, আফটার পুটিং দ্য গোল্ড ইন দ্য আলমিরা শারমিন লকড ইট। তোমার হিউম্যান ব্রেন, তোমার মাথায় ব্রেন আছে এই জন্য তুমি বুঝছো যে শারমিন আসলে কি লক করছে, আলমিরাই লক করছে। ইংলিশ গ্রামার তো ব্রেনলেস, ও তো বোঝে না ভাই, ওর ওর কথা হলো আগের বাক্যে নাউন আছে। এখন এই শারমিন লকড আলমিরাও করতে পারে, শারমিন লকড গোল্ডও করতে পারে, তাই না? আগের বাক্যে কি নাউন আছে কয়টা, একটা গোল্ড একটা আলমিরা। তাহলে এই যে কি লক করছে, শারমিন কি যে লক করছে, ইংলিশ গ্রামার তো কনফিউজড পুরা উঙ্গা বুঙ্গা, যে এটা গোল্ড হইতে পারে আলমারি হইতে পারে। তার মানে তোমার ক্লিয়ারলি বলতে হবে এটা কি লক করছে বলতো, আলমিরা। বুঝছো কি বলছি? ক্লিয়ার? ওকে এবার আসি বস্তু প্রাণী অবস্থা। এই ধরনের ক্ষেত্রে আমরা যে কোনো কিছু সাবজেক্ট অবজেক্ট কি ধরবো, ইট, পসেসিভ কি ধরবো, ইটস, আর প্লুরাল ধরবো হচ্ছে দে। যেমন দেখো এখানে শি কনস্টিটিউট নিয়ারলি হাফ অফ দ্য টোটাল পপুলেশন, এটা তো হাফ অফ দা হবে না, শি এর পসেসিভ কি বলতো, ইটস না, সরি মিস্টেক, পপুলেশন, ব্যক্তি বস্তু না। তাহলে এখানে পপুলেশন যেহেতু বস্তুবাচক, তাহলে এখানে কি দিতে হবে যে দে। এই শি তো ভুল, এখানে তো নারীদের বোঝানো হয়েছে, তাহলে সেইটারে সঠিক করে কি লিখতে হবে, দে। আর দে এর জন্য কনস্টিটিউট লিখলাম, দে কনস্টিটিউট নিয়ারলি হাফ পপুলেশনের অর্ধেক, মানে টোটালের অর্ধেক, তাহলে পপুলেশন তো ইট, তাহলে ওর পসেসিভ কি লিখতে হবে, ইটস। বুঝতে পারছি? আচ্ছা এ দেখো আরেকটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই স্টর্মি নাইট ইজ ফিয়ারফুল, ফিয়ারফুল মানে ভয়ঙ্কর, ভয়ের, হরিবল মানে ভয়ঙ্কর, একই ধরনের শব্দ, অ্যাডজেক্টিভ। তো একটা ঝড়ো রাত, স্টর্মি মানে ঝড় হওয়া রাত, খুব ভয়ঙ্কর। দে কজেস আনটোল্ড সাফারিংস টু দা পিপল। আমাকে বলো তো এই মানে যে এই ঝড়ের রাত হচ্ছে মানুষের খুব দুর্ভোগ নিয়ে আসে। আচ্ছা ঝড়ের রাত কি কখনো দে হইতে পারে, দে হইতে পারে না, এটা কি লিখতে হবে, ইট। বুঝছো? ওকে তারপর আসি এই যে সো দ্যাট, আমরা সো দ্যাট কমপ্লিটিং সেন্টেন্সে পড়ছি, সো দ্যাট হচ্ছে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সেও আছে চেঞ্জিং সেন্টেন্সের, তারপরে সো দ্যাট এর নিয়ম রাইট ফর্ম ভার্বসেও আছে, সো দ্যাট এর নিয়ম স্পেশাল ফ্রেজেও আছে, সো দ্যাট এর নিয়ম এইখানেও আছে। এখানে আসলে ওইভাবে নাই, এখানে কি সো দ্যাট এর ক্ষেত্রে, আচ্ছা সো দ্যাট বাক্যের কই বসে, সো দ্যাট বাক্যের মাঝখানে বসে। তাহলে যেহেতু ও একটা কনজাংশন বা কানেক্টর, ও মাঝখানে বসছে মানে কি, ওর আগে একটা সাবজেক্ট আছে, ওর পরে একটা সাবজেক্ট আছে। তো মাথায় রাখবা সো দ্যাট এর ক্ষেত্রে দুই পাশের সাবজেক্ট সেম হয়।
বুঝছো? তুমি চাইলেও ভিন্ন সাবজেক্ট লিখতে পারবে না। তো এটাই বলছে সাবজেক্ট যুক্ত দুইটা সাবজেক্ট কি হবে, একই হবে। যেমন ফার্দারমোর ওয়ান শুড টেক এন কিন ইন্টারেস্ট টু প্ল্যান মোর ট্রিজ সো দ্যাট উই ক্যান লিভ কমফোর্টেবলি অন আর্থ। বলছে একটা তীব্র শুড টেক কিন ইন্টারেস্ট মানে তীব্র আগ্রহ, মানে যে কোনো একটা মানুষের উচিত তীব্র আগ্রহ রাখার যাতে আমরা পৃথিবীতে কমফোর্টেবলি থাকতে পারি। দেখেন স্যার কি গ্যাঞ্জামটা লাগছে, সো দ্যাট আছে এখানে সাবজেক্ট উই, এখানে সাবজেক্ট ওয়ান, ভিন্ন ভিন্ন হয়ে গেছে না, ভিন্ন ভিন্ন হয়ে গেছে না? তাহলে আমাকে দুইটা সেম রাখতে হবে না? এখন কথা হচ্ছে তুমি বলতে পারো স্যার আপনি তো অ্যান্সারের মধ্যে দেখতে পাচ্ছি ওয়ানটারে উই লিখছেন, কেন স্যার? আমি ওয়ানটা ঠিক রেখা সোদের পরে তো ওয়ান লিখতে পারি। প্রবলেম হচ্ছে আমার কাজ তো আগে প্রবলেম যে স্যার আপনি উপরেরটারে চেঞ্জ করছেন, কেন স্যার আপনি নিজেরটারে কেন চেঞ্জ করলেন না? এই আগ্রহ কি শুধু একজনে থাকা উচিত গাছ লাগানোর ক্ষেত্রে, না আমাদের সবার? মানে প্রায়োরিটি বাংলায় কোনটা, গাছ লাগানোর ক্ষেত্রে কি যে কোনো একজন মানুষের আগ্রহ থাকা উচিত না আমাদের সবার? আমাদের সবার না? তাহলে এখানে কি আসলে ওয়ান বেশি অ্যাকসেপ্টেবল না উই? উই, বুঝছো? যে ফার্দার মোর উই শুড টেক ইন ইন্টারেস্ট টু প্ল্যান মোর ট্রিজ সো দ্যাট উই ক্যান লিভ কমফোর্টেবলি অন আর্থ। ঠিক আছে? আচ্ছা নেক্সট লাস্ট নিয়ম আমাদের উই এর ব্যবহারের ক্ষেত্রে। উই এর ব্যবহার কি আমরা যে কোনো জায়গায় সাধারণত উই ব্যবহার করে থাকি, যেমন মানব জাতি বুঝাইতে উই অল দ্য ক্রিয়েশন অফ গড, মানে গণহারে উই। তারপরে বিবৃতি বুঝাইতে যেমন কাউকে একটা স্টেটমেন্ট দিচ্ছি, যেমন উই এক্সটেন্ড আওয়ার ওয়ার্ম ফেসিলিটেশনস তো টু দ্য গ্রেট পয়েন্ট, মানে আমরা আমাদের কবিকে খুব আন্তরিকভাবে সাধুবাদ জানাইছি। তাহলে এই যে আমরা এই যে উই এটা উই ব্যবহার করলাম। হিউম্যান রিপ্রেজেন্টেটিভ হয়ে সংবাদপত্রে যেমন থাকে না যে মানে আমরা ফ্লাড এফেক্টেড পিপলের মানে বন্যাত্ম মানুষদের জন্য সরকারের কাছে একটু ত্রাণ চাইছি, এই যে আমরা মানে একটা সংবাদপত্র ওর সংবাদপত্র নাম না বলে কি বলছে বলো, ধরো প্রথম আলো, প্রথম আলো চাইছে ত্রাণ, এটা না বইলা ওই প্রথম আলোর বদলে কি বলছে বলো তো? উই। উই আর্জ আপন দ্য গভর্নমেন্ট টু স্পেন্ড রিলিফ ম্যাটেরিয়ালস ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল। মানে এখানে চাইলে তো মানে ওই সংবাদপত্রের নামটা বলতে পারতো, সমকাল, প্রথম আলো, দ্য ডেইলি স্টার, এটা না বলে কি বলছে বলতো? ওই। সাধারণত সংবাদপত্রের যে কোনো একটা বিবৃতি ওই সংবাদপত্রের সাবজেক্টটা না থেকে ওই কি বলে বলতো, কি দিয়ে চালায় দেয়? উই বলে চালায় দেয়। ঠিক আছে? যদি কখনো এরকম থাকতো যে দা ডেইলি স্টার, সাবধান, ধর দা ডেইলি স্টার আর্জেস, তাইলে কিন্তু স্যার ঝামেলা হয়ে গেছে, তাই না? এখানে যেহেতু সংবাদপত্রের রিপ্রেজেন্টেটিভ বুঝাইছে, তাহলে এখানে পত্রিকার নাম হবে না, কি হবে? উই হবে। চল আমাদের রুলস মোটামুটি শেষ। তো চলো এবার আমরা বোর্ড প্র্যাকটিস করব দুইটা। বোর্ড প্র্যাকটিস করার মাধ্যমে এই যে এতক্ষণ যে শিখলাম এটা প্র্যাকটিক্যাল একটু দেখে নিই। ঠিক আছে? তো দেখো প্রথমে আস্তে আস্তে আমরা অলরেডি দেখো রুলস পড়ছি না, আমাদের কাছে অনেক সহজ হবে। অটিজম ইজ এ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেন হু কজেস এ লাইফ লং ডেভেলপমেন্ট। স্যার এখানে কি হু হবে? এখানে অটিজম কি বস্তুবাচক না, তাহলে এখানে হু হবে না, তো সঠিকটা কি হবে বলতো? হুইচ বা দ্যাট। বুঝছি? আগে খুঁজতে হবে। তো হু কজেস এ লাইফ লং ডেভেলপমেন্ট ডিসেবিলিটি, আনফরচুনেটলি এ নাম্বার অফ বয়েজ এন্ড গার্লস বিকাম ভিকটিম অফ ইট। ইট আছে। আচ্ছা এই যে আগের বাক্যটা, আগের বাক্যের মধ্যে তো অটিজম আছে, তারপরে হচ্ছে ডেভেলপমেন্ট সরি ডিসেবিলিটি আছে, তারপরে হচ্ছে লাইফ লং আছে, বা বয়েজ আছে, গার্লস আছে, তাহলে কিসের ভিকটিম হয় এটা আনক্লিয়ার না? কত কিছু আছে না নাউন, তাহলে এই নাউনটাকে কি সরি কত এই প্রোনাউন রাখতে পারবো না? এখানে তুমি বুঝতেছো যে এখানে অটিজম কি বুঝাইছে, অটিজম সে কিন্তু ইংলিশ গ্রামার তো বুঝে না বাবা, কারণ ইংলিশ গ্রামারে আগের লাইনে তো একাধিক, এই যে দেখো ডিসঅর্ডার আছে, একাধিক নাউন আছে, তাহলে এটারে নাউন রাখতে হবে। এটা আমার কি লিখতে হবে বলো তো এখানে? যে আনফরচুনেটলি এ নাম্বার অফ বয়েজ এন্ড গার্লস বিকাম ভিকটিম অফ কি বলতো? অটিজম। এই যে এরকম সঠিকটা লিখে আন্ডারলাইন করে দিবা। বুঝছো কি বলছি? আচ্ছা তারপর দেখো বলছে চিলড্রেন, আচ্ছা এখানে একটু বলে রাখি চিলড্রেন কিন্তু প্লুরাল। হ্যাঁ চিলড্রেন প্লুরাল, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, চাইল্ড চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, আর চাইল্ডের প্লুরাল ভার্সনই কি বলতো? চিলড্রেন। ঠিক আছে? এটা জাস্ট একটু অ্যাডভান্স বলে রাখলাম, কাজে লাগতে পারে। আচ্ছা তো দেখো এখানে কি বলছে, চিলড্রেন উইথ অটিজম ভ্যারি ওয়াইল্ডলি ইন দেয়ার অ্যাক্টিভিটিস অ্যাবিলিটিস বিহেভিয়ার ইটিসি এন্ড দ্য সিমটমস মে অ্যাপিয়ার ডিফারেন্টলি ইন হিম। এই দেখো কথা কথা কাজে লেগে গেছে। কথা বলছে কি নিয়া? চিলড্রেন নিয়া। তো বলছে যে চিলড্রেনদের, যারা চিলড্রেন উইথ অটিজম মানে যাদের মধ্যে প্রতিবন্ধক মানে এই সমস্যাটা আছে, বধির সমস্যাটা আছে, তো তাদের কাজকর্মের মাধ্যমে আচার আচরণের মাধ্যমে ওই সিমটম গুলো প্রকাশ পায়। এখন লেখা তুইছে হিম, চিলড্রেন তো সিঙ্গুলার না,
চিলড্রেন কি প্লুরাল, তাহলে হিম হবে না কি হবে বলো তো, দেম। বুঝছো কি বলছি? তারপর দেখো দ্য সরোজ এন্ড সাফারিংস অফ দ্য প্যারেন্টস অফ দোজ, মনে আছে দোজ নোস নো নো বাউন্ডস, কেবল বলছি ডেমোস্ট্রেটিভ পাইলে টিএইচ পাইলে ওরে একা একা রাখা যাবে না, আগের লাইনের মধ্যে যে নাউনটা আছে সেটা ক্লিয়ার করতে হবে। বলছি না তিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এর মধ্যে 3 নাম্বারটা আছে 5 স্টার দিছিলাম কিন্তু। যে দেখো এখানে কি বলছি যে দ্য সরোজ এন্ড সাফারিংস অফ দ্য প্যারেন্টস অফ দোজ, আচ্ছা এই দোজ দিয়ে আসলে কি বুঝাইছে, কাদের বাপ মার অনেক কষ্ট, ওই অটিস্টিক চিলড্রেনদের না, তাহলে এই দোষটা কি, দোষ যদি বলি দোষ অটিস্টিক চিলড্রেন, এটা ক্লিয়ার করতে হবে না? বুঝছো কি বলছি? আচ্ছা তারপর দেখো those no no bounds though the autistic children are quite different in activities from the normal children, দেখো আমি না উত্তর বলার আগে বলতেছি যদিও অটিস্টিক চিলড্রেনরা নর্মাল যারা সাধারণ মানে সুস্থ বাচ্চা আছে ওদের থেকে একটু আলাদা, তার মানে দেখো তো এখানে দুই ধরনের নাউন পাইছি না, একটা অটিস্টিক চিলড্রেন এটা কি চিলড্রেন নর্মাল চিলড্রেন, দে শুড নট বি নেগলেক্টেড, এই দেখো কি সুন্দর বড় স্পষ্ট ভুল, তাদেরকে অবহেলা করা উচিত না ভাই, কাগো অবহেলা করবো না, অটিস্টিক নাকি নর্মাল, লাগছে না কনফিউশন? আগের লাইনে দুইটা নাউন মানে পরের লাইনে কি লিখতে হবে, নাউন লিখতে হবে, কাদেরকে অবহেলা করা উচিত না, অটিস্টিক চিলড্রেনদের অবহেলা করা উচিত না, তার মানে আবার ক্লিয়ার করতে হবে। এই হচ্ছে 5টা ভুল, বুঝছো? whether we have দেখি তো we have a great responsibility towards them, ঠিক আছে আগের লাইনে যেহেতু দেখো, এবার দেখো সেন্স খাটাও, এখানে অটিস্টিক চিলড্রেন ক্লিয়ার করছো দেখেই এখানে একটা নাউন লিখছো না, এই জন্য দেখো পরের বাক্যে whether we have a great responsibility towards them, এখানে দেম কেন লিখছি বলতো, কারণ আগের লাইনে কি ছিল, একটা নাউন ছিল, তার মানে আমার কোনো কনফিউশন নেই, এই জন্য আমি এখানে দেম লিখছি। নেক্সট বোর্ডটা চলো, রাজশাহী বোর্ড 19 পর না মানে 26 সালেই আসবে হচ্ছে প্রথম প্রণয়ন, মাঝখানে শর্ট সিলেবাসে প্রণয়নটা বাদ দিয়ে দেওয়া হয়েছিল। সালাম এন্ড সালমা, ঠিক আছে আমি সাজেস্ট করব যারা আমার এখন ক্লাস দেখতেছো, তুমি প্রোনাউন রেফারেন্স রুলস গুলো কমপ্লিট করছো মানে অবশ্যই 19 সাল থেকে 16 সাল এই 19-20টা কোশ্চেন সলভ করে ফেলবা, মাস্ট মাস্ট মাস্ট। তুমি 26 সালে পরীক্ষার্থী হও, 27-এর হও, 28-এর হও, 29, 30 যে সালেরই হও, তুমি 16 থেকে 19 পড়া মানে হচ্ছে কখনো হুবহু আসবে না কিন্তু কমন পড়ে যাবে, কনসেপ্ট কমন পড়বে, হুবহু কখনো বোর্ড প্র্যাকটিস করবা না, কমন যে মানে আছে না অনেকে বোর্ড প্র্যাকটিস করে যে কমন আসে মন খারাপ, বোর্ড প্র্যাকটিস কখনো কমন ফেলানোর আশায় পড়বা না, বোর্ড প্র্যাকটিস করবা হচ্ছে অলওয়েজ টার্গেট থাকবে যে ওই কনসেপ্টটা তুমি হলো ওই লিখতে পারতেছো কিনা। আচ্ছা এটা সলভ করি, দেখো সালাম এন্ড সালমার সিবলিংস, তারা দুই বোন, দে রিড ইন এ লোকাল প্রাইমারি স্কুল, কোনো ঝামেলা নাই, আছে ঝামেলা আছে না, কোনো ঝামেলা নেই। সালাম ইন ক্লাস 5 হোয়ার ইজ হার সিস্টার, ওই উস্তাদ ব্রেক, সালাম পুরুষ ও হার আছে হবে না, এখানে কি করতে হবে, চেঞ্জ করতে হবে না, হোয়ার ইজ হার সিস্টার, তাহলে কি করতে হবে, হিজ করতে হবে। তো দেখি এখানে এটা তো আমি এখানে তো আমিও কারেকশন করে নিই, এখানে হবে কি বলতো হিজ সিস্টার, ঠিক আছে। তো দেখো এখানে কি বলছে, হোয়ার ইজ হিজ সিস্টার সালমা রিচিং ক্লাস 3, দে গো টু স্কুল টুগেদার। আচ্ছা এখানে খেয়াল করো, এখানে দেখো এই যে দে রিড ইন লোকাল প্রাইমারি স্কুল, দেখো আগের লাইনে কি একবার হচ্ছে সালাম সিস্টার বলা আছে না, তার মানে এখানে আমরা কি করতে হবে, সালাম এন্ড সিস্টার পুরোপুরি ক্লিয়ার করতে হবে, কারণ তার আগের লাইনে কিন্তু একাধিক মানুষ নিয়ে বলা ছিল না, ছিল হচ্ছে শুধু সালাম শুধু সিস্টার, ঠিক আছে। তারপর দেখো সামটাইমস দে টেক রিক্সা বিকজ ইট ইজ 5 কিলোমিটার অ্যাওয়ে, আচ্ছা এখানে কোনো ঝামেলা নাই, ইট ইজ 5 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দেয়ার হোম, না এখানে ঝামেলা আছে, এই ইটটাকে আনক্লিয়ার না, আনক্লিয়ার না এখানে, দেখো কেন আনক্লিয়ার, আগের বাক্যে দা রিক্সা আছে না, রিক্সা বস্তু, তাহলে আমার আগের বাক্যে চিন্তা করলে এটা তো রিক্সা হইতে পারে, রিক্সা ইজ 5 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দেয়ার হোম, এটা কি রিক্সা কি 5 কিলোমিটার দূরে না স্কুলটা দূরে, আনক্লিয়ার না, তাহলে এখানে আমার কি করতে হবে, বিকজ এখানে লিখতে হবে দা স্কুল, দেখছিলাম এখানে, হ্যাঁ এই যে দা স্কুল বা দেয়ার স্কুল ইজ 5 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দেয়ার হোম, টুডে ইজ শি ইজ গোয়িং টু স্কুল উইথ হার ফাদার। আচ্ছা এখন আগের বাক্যে ধুমায় আলোচনা করছি সালাম সালমানিয়া, তাহলে হুট করে শি বললে কি হবে, এই শিটা কি ক্লিয়ার করতে হবে না, আগের বাক্যের মধ্যে কোনো কোথাও কোথাও শুধু সালমা লেখা ছিল, আগের বাক্যে কোথাও শুধু সালমা লেখা ছিল না, তার মানে আমি পরের বাক্যে শি লিখতে পারবো পারবো না, প্রোনাউন ডিপেন্ড করতেছে সম্পূর্ণ আগের বাক্যের উপর, তাহলে এখানে আমি লিখতে হবে টুডে সালমা, টুডে সালমা ইজ গোয়িং টু স্কুল উইথ হার ফাদার বিকজ হার ব্রাদার সালাম ইজ সিক, হি ইজ টেকিং মেডিসিন, দেখো এই হিটাকে তুমি না বুঝতেছো যে আগের লাইনে তো বলেই দিছে সালাম সিক, কিন্তু স্যার আগের বাক্যে তো দুইটা পুরুষের কথা বলছে, একটা হার ফাদার একটা সালাম,
তাহলে অসুস্থ তো ওর বাবা হইতে পারে, সালাম হইতে পারে, তাই না? আগের বাক্যে কি দুইটা নাউন আছে না, আনক্লিয়ার, পুরুষবাচক, তাহলে এখানে লিখতে হবে টুডে সালাম ইজ সিক। ঠিক আছে, আর কি আরেকটা লাস্ট করাবো, আরেকটা বোর্ড প্র্যাকটিস করাই দিই। এটা দিনাজপুর বোর্ড 19। দেখো, দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ইজ এ মেমোরেবল ইভেন্ট ইন আওয়ার ন্যাশনাল লাইফ। একটা জিনিস বুঝো, আমরা অনেক সময় গোলায় ফেলি দি নাউন অফ নাউন, তাই না? দি নাউন অফ নাউন থাকলে আমরা অফের আগের সাবজেক্টে মেইন সাবজেক্ট ধরা হয়। দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, এটা সাবজেক্ট কিন্তু বাংলাদেশ না, মেইন কথা কোনটাকে বলছে, বাংলাদেশের যুদ্ধ প্লট। এই যে দ্য লিবারেশন অফ বাংলাদেশ, এটা কি বাংলাদেশ নাকি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, ফোকাস কোথায়? স্বাধীনতা যুদ্ধে। দ্য লিবারেশন অফ বাংলাদেশ ইজ এ মেমোরেবল ইভেন্ট, শি অ্যাচিভড হার ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা, আগের বাক্যে কোথাও কি বাংলাদেশ নিয়ে কোনো কথা আছে? এইখানে স্টুডেন্টরা ভুল করে, অনেকে বলে কি স্যার এই যে বাংলাদেশ আছে, আরে বাবা বাংলাদেশ নাই তো, আগের বাক্যের সাবজেক্ট তো বাংলাদেশ না, আগের বাক্যের সাবজেক্ট কে? লিবারেশন ওয়ার। দ্য পিপল অফ বাংলাদেশ ইজ পুয়ার, আর পুয়ার, তা ফোকাস কোথায়? গরিব কি বাংলাদেশ না, গরিব বলছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষ। সেই তো আনক্লিয়ার, আগের বাক্যে তো শুধু বাংলাদেশ না কিচ্ছু বলে নেই, তাহলে আমার এখানে কি লিখতে হবে? বাংলাদেশ। She achieved her independence, ঠিক আছে, বাংলাদেশ achieved her independence through sacrifice and bloodshed, shed মানে ঝরা, রক্ত ঝরা, শেড মানে হচ্ছে ঝরা, এটা খুব ভালো শব্দ। ইট ইজ দ্য বার্থরাইট অফ এ নেশন, এইটা কি ভাই হুট করে বলছে, তুমি নিজেও তো বুঝতেছো না। ওই যে মনে আছে একটা কথা বলা ছিল যে আগের বাক্যে অ্যান্টিসিডেন্ট না থাকলে, এই যে ইটটা তো তুমি বুঝছো, ইট দিয়ে কি বুঝাইছে? স্বাধীনতা আমাদের অধিকার না, জন্মগত। যেহেতু স্বাধীনতা নিয়ে কোনো কথা বলা আছে আগের লাইনে না, তার মানে অ্যান্টিসিডেন্ট নাই। ওই যে একটা এক্সাম্পল দিছিলাম না, কাস্টমার কেয়ার সেন্টার, হ্যাঁ ওইটার মতো অ্যান্টিসিডেন্ট নিজে থেকে নাউন নিয়ে আসতে হবে। ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থরাইট অফ নেশন। ওয়ান অফ দ্য, আচ্ছা 1971 সালে কি হয়েছে? ওয়ান অফ দ্য নাইট অফ মার্চ 21, 1971, the Pakistan army fell upon the unarmed sleeping Bengalis, but we were not coward. আচ্ছা খেয়াল করো, উই আগের বাক্যে এরকম প্লুরাল কি কি দেওয়া আছে? একটা হলো পাকিস্তানি আর্মি, আর একটা হচ্ছে বেঙ্গলিস। আনক্লিয়ার না? দুইটা নাম আছে, কারা কাপুরুষ না, পাকিস্তানি আর্মি নাকি আমরা? বেঙ্গলিরা কাপুরুষ না, তাহলে আমার এখানে কি লিখতে হবে বলতো? দা বেঙ্গলিস। বুঝছো? আমি ওই একটা কথা বলছি না, তিনটা কথা যদি মাথায় রাখতে পারো, যে আগের বাক্যে দুইটা নাউন থাকলে পরের বাক্যে নাউন, আগের বাক্যে একটা নাউন থাকলে পরের বাক্যে প্রোনাউন, আর আগের বাক্যে হচ্ছে মানে বাক্যের মধ্যে যদি টিএস থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি করতে হবে বলতো? ওই ডেমোস্ট্রেটের পরে আগের বাক্যের সাহায্য নিয়ে নাউনটা লিখতে হবে। আচ্ছা তাহলে এখানে তো গেল দা বেঙ্গলিস, দে বেঙ্গলিস ওয়ার নট কাভার্স, আচ্ছা গেল। দে বিল্ড আপ, আচ্ছা দে এটা তো বুঝছি, এখানে ফুল স্টপ হবে। দে বিল্ড আপ স্ট্রং রেজিস্ট্যান্স এগেইনস্ট দেম। আচ্ছা দে লাগছে পেজ না, এই দে তো বুঝছো, কারণ আগের লাইনে একটা সাবজেক্ট ছিল কি? দে দা বেঙ্গলিস, রাইট? কিন্তু কাদের বিরুদ্ধে রেজিস্ট্যান্স, প্রতিরোধ গড়ে তুলছে? পাকিস্তানের বিরুদ্ধে না, এটা ক্লিয়ার করতে হবে আগে, দা পাকিস্তানি আর্মি। কারণ কি একটা বাক্যে কখনো দুইটা প্রোনাউন থাকতে পারে না, একটা বাক্যে কম্বিনেশন হচ্ছে একটা নাউন একটা প্রোনাউন, বুঝতে পারছো? এখন যেহেতু আগের বাক্যে বেঙ্গলিটা ক্লিয়ার ছিল, এই জন্য ওইটার প্রোনাউনটা রাখছি, দে হিসেবে, আর নতুন করে নাউনটা আনছি হচ্ছে পাকিস্তানি আর্মি। আচ্ছা এরপর দেখো, দে ফট উইথ কারেজ ফর এ লং 9 months, আফটার 9 months ব্লাডি ওয়ার and sacrificed the of the freedom fighters, the red sun of the independence rose in our soil, গেল। নাও উই রিমেম্বার দেম, এই যে লাগছে পেস, কাদেরকে স্মরণ করো? পাকিস্তানি আর্মিদের না ফ্রিডম ফাইটারদের? কাদেরকে 16 ডিসেম্বর তো আত্মত্যাগ করছে? আগের বাক্যে কি দেখো, আগের বাক্যে ফ্রিডম ফাইটার নিয়ে বলা আছে না, আগের বাক্যে যেমন ফ্রিডম ফাইটার নিয়ে বলা আছে, আবার আগের বাক্যগুলোতে কি পাকিস্তানি আর্মি নিয়ে বলা আছে। তুমি কাদের স্মরণ করো? নাও উই রিমেম্বার দা ফ্রিডম ফাইটার্স উইথ গ্রেট রেসপেক্ট। তো মোটামুটি 3টা বোর্ড প্র্যাকটিস করলাম, আশা করি ক্লাসও বুঝছি। কিন্তু তোমার টার্গেট থাকবে হচ্ছে 2016 সাল থেকে 19 সালে যতগুলো আছে সব করে ফেলা। কারো যদি হচ্ছে কোনো প্রবলেম থাকে তাহলে হচ্ছে আমার সাথে যোগাযোগ করো বা হচ্ছে কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, ধন্যবাদ। আবার কোনো একটা ক্লাস নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।